জয় জয় মালিক। আশা করি সকলে ভালো আছেন। জীবনের সর্বশেষ অধ্যায় যেটা বৃদ্ধকাল, সেই বৃদ্ধকাল সম্পর্কিত বিষয়ে আজকের এই আলোচনা। বৃদ্ধকালটা মূলত রিল্যাক্সেশন, অবসন্ন একটা অধ্যায়, যেখানে থাকবে আনন্দ, খুশি, শান্তি, সকলের ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, ভক্তি। তো আজ আমাদের সমাজে বা সমগ্র বিশ্বে আমরা এই বৃদ্ধকালটাকে খুবই অবহেলিত একটি কাল হিসাবে দেখতে পাচ্ছি। এই সময়টায় মানুষ সম্পূর্ণ একাকিত্ব বোধ করে এবং যিনারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তেনাদের অবস্থাও অবহেলা, গঞ্জনা, লাঞ্ছনা, বঞ্চনা এবং সর্বশেষ যাদের জন্য সারা জনম কষ্ট, পরিশ্রম, মেধা সব কিছু বিনিয়োগ করলো, তারাই তাদেরকে বৃদ্ধাশ্রমে স্থান দিয়েছে। অথচ কয়েক দশক পূর্বেও এই বৃদ্ধাশ্রম এই ভূখণ্ডে ছিল না। পারিবারিক সম্প্রীতি এত মজবুত ছিল যে কোনো বৃদ্ধ বৃদ্ধাকে বাড়ির বাহির হতে হয়নি এবং তাদের যত্ন আত্মীয়কে ভালোবাসা, প্রেমে কোনো ত্রুটি ঘটেনি। ইদানিং 2-3 দশক ধরে দেখা যাচ্ছে যে তেনাদের অবস্থা খুবই খারাপ। বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে তাদেরকে একাকিত্ব বরণ করতে বৃদ্ধাশ্রমে ঠাঁই নিতে হচ্ছে, বা কেউ কেউ আবার সন্তানরা বাবা মাকে বোঝা ভেবে বা এই বয়স্কদের বোঝা ভেবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তো এই পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে যা পাওয়া যায়, কৈশোর এবং যৌবনকালের যে শিক্ষাটা নেওয়ার কথা আমি বারংবার উল্লেখ করেছি, শৈশব যৌবনকাল এর বর্ণনায়, তো সেই শিক্ষাটা যদি আমাদের প্রতিটি মানুষের ভিতরে থাকতো, তাহলে এই পরিস্থিতির উদ্ভব হতো না। পারিবারিক একটা সম্প্রীতি রক্ষা হতো, আর সেই সম্প্রীতির থেকে এই বৃদ্ধ এবং বৃদ্ধাদের অবহেলিত হতে হতো না। আমাদের এই বদ্বীপ অঞ্চল থেকে যে যৌথ পরিবার সংস্কৃতি উঠে গিয়েছে বেশ কিছু কাল আগে, তো সেই যৌথ পরিবার সংস্কৃতিতে ওই পরিবারের কর্তা ছিলেন একজন বৃদ্ধ মানুষ,
তেনাকে সবাই ভক্তি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, বা তেনার নির্দেশিত পথে বা তেনার গাইডেন্সে, তেনার শাসনে, তেনার দিক নির্দেশনায় ওই যৌথ পরিবার পরিচালিত হতো এবং সেই ক্ষেত্রে ওই পরিবারের প্রত্যেকটা সদস্যই সম্মানিত, আনন্দিত এবং পারিবারিক যে একটা আত্মার বন্ধন, সেটা ওই যৌথ পরিবারে লক্ষ্য করা গেছে। এখন আমরা সেই যৌথ পরিবারে কেউই থাকতে ইচ্ছুক নই, বা যৌথ পরিবার আমাদের পছন্দ না। আমরা একক পরিবারে বিশ্বাসী হয়ে গিয়েছি। কারো শাসন বা কাউকে মান্য করা, কাউকে শ্রদ্ধা নিবেদন করা, বা কারো আদেশ নির্দেশ পালন সাপেক্ষে নিজেকে পরিচালিত করা, এক কথায় বাইন্ডিংসে থাকা যে মন মানসিকতা, সেই মন মানসিকতা আমরা ত্যাগ করছি। আমরা বাঙালিয়ানাধারী এই গবেষণা করতে গিয়ে দেখেছি এর মূল যে ভিত্তি, সেটা হলো শিক্ষা। সেই শিক্ষাটা আমাদের থেকে দূরে সরে যাওয়ার ফলে বর্তমান এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে। কোনো পারিবারিক বন্ধন নেই, সম্মান ভক্তি শ্রদ্ধা নেই, সম্প্রীতি নেই, প্রেম ভালোবাসা নেই। এই কেন নেই খুঁজতে যেই এই বিষয়গুলো আমাদের দৃষ্টি বা কর্ণগোচর হয়েছে, এবং সেখান থেকে উত্তরণের পথ সেটা খুঁজতে গিয়ে আমরা এই বাঙালিয়ানা দর্শন ব্যতীত অন্য কোনো কিছুকে খুঁজে পাই। ঐশী কিতাব রচয়িতা যেসব মহামানব সেগুলো রচনা করে গিয়েছেন, সেগুলো বিশ্লেষণেও করে দেখেছি যে বাঙালিয়ানার গুরুত্ব কথা সেখানে স্বীকার করে গিয়েছে। ইঙ্গিতে তেনারা সেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছে। আমরা ঐশী কিতাবগুলো খুব ঠান্ডা মাথায় যদি বুঝতে চেষ্টা নেই, তাহলে আমরা সেটা খুঁজে পাব। তো সেই দিক হতেই আমাদের গবেষণা চর্চায় উঠে এসেছে যে আসলে আমাদেরকে কি করণীয়, কি করতে হবে, কোন সময় করতে হবে, তার একটা টোটাল পরিপূর্ণ দিক নির্দেশনা আমরা বাস্তবে পেয়ে গেছি। এ কারণেই কৈশোর এবং যৌবনকালকে আমাদের বাঙালিয়ানা দর্শনে সবচাইতে গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নিয়েছি, এবং এই সময়টাতে যদি ওই কিশোর কিশোরী, ওই যৌবনাদের পরিপূর্ণ সঠিক শিক্ষাটা দেওয়া যায়, তাহলে আমরা আবার আমাদের পূর্ব সংস্কৃতি যেটা ছিল, আত্মারাত্মীয় বা বন্ধন, আত্মিক যে বন্ধন, সেই বন্ধনটায় আমরা ফিরে যেতে পারি। বাঙালিয়ানা দর্শনে যে স্বনির্ভর এবং স্বাবলম্বী স্বাবলম্বিতার উপর যে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এই কারণেই, এবং এইটার যে শিক্ষা যদি পরিপূর্ণভাবে ওই যুবক যুবতীদের মাঝে আমরা
বিস্তার লাভ করাতে পারি বা ঘটাতে পারি, তাহলে আমাদের আবার সেই পূর্ব সংস্কৃতি, যেটা আত্মিক বন্ধন ছিল এই বাংলার বদ্বীপ বাংলায়, সেটা আমরা ফিরে পাবো, এটা নিশ্চিত। সেখানে কেউ অবমূল্যায়িত থাকবে না, কেউ অসম্মানিত থাকবে না। যার যেথায় যে যোগ্য প্রাপ্তি সেটা তিনি পাবেন। কারণ এই বাঙালিয়ানা দর্শনে শিক্ষা এমনই একটা শিক্ষা, এখানে বিনয়, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচারিতা, তারপর সম্মানের বিষয়টাকে, সম্মান জ্ঞান বা বোধটাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয়, এবং এটাকেই পরিপূর্ণরূপে একটা মানুষ, সে যে বয়সীর হোক, তাকে প্রাথমিক শিক্ষা। আমাদের সমাজে অনেকে বলে শরীয়ত বা প্রাথমিক শিক্ষা। তো এই সময়টাতে যে শিক্ষাটা গ্রহণ করা হয় তাকে মূলত আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি শৈর হওয়া, নিজেকে শৈর করা। তো এই শৈরটা যদি আমি কৈশোর কালে এবং যৌবন কালে ঠিকমতো শিক্ষা দিতে পারি, সঠিক শিক্ষাটা ঠিকমতো দিতে পারি, তাহলে ওই কিশোর কিশোরী বা ওই ছেলে মেয়ে তার বাকি জীবনে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, খারাপ পথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এ কারণে বাঙালিয়ানা শিক্ষার উপরে, বিশেষ করে সুশিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। আর সেই সুশিক্ষাটা পেতে গেলে এই গুরুবাদী চর্চার কোনো বিকল্প নেই। তত্ত্বজ্ঞানীর সংখ্যা এদেশে প্রচুর, অভাব নেই। তেনারা তত্ত্ববিদ্যায় ভরপুর, তত্ত্বজ্ঞানের এমন এমন ভাষা ব্যবহার করেন যা আপনি শুনলে মনে করবেন যে ইনি বিশাল জ্ঞান। কিন্তু যখন একজন মানুষকে বুঝাতে বলবেন, বা কোনো মানুষ যদি স্বইচ্ছায় বুঝতে চায় ওই বিষয়গুলা, সেখানে মারফত বলে তাকে চাপিয়ে দেওয়া হয়, বা গোপন বলে তাকে চাপিয়ে দেওয়া হয় যে এটা গোপন বিদ্যা, শিক্ষা সময় তোমার এখনো হয়নি, বা এটা মারফত বিদ্যা, এটা শিক্ষার সময় তোমার এখনো হয়নি। তো আমরা বাঙালিয়ানা দর্শন চর্চাকারীরা এই মারফত বিদ্যা বা গোপন বিদ্যাকে উন্মোচিত করে দিয়েছি। আমাদের কাছে কোনো গোপন নাই। এই মারফতি প্যাসের কোনো সুযোগ আমরা রাখি না। কারণ একজন ভক্ত বা ছাত্র বা একজন মানুষ, সে আসবে গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিতে, তো তাকে শিক্ষা দিতে হবে, বোঝাতে হবে, এটাই একজন গুরুর দায়িত্ব। এখানে গোপন বলে কিছু নেই। তার ক্ষুধা নিবারণ করতে হবে, তার চাহিদা পূরণ করতে হবে। তার তো জ্ঞানের চাহিদা, তার ভিতর থেকে উদ্ভব হয়েছে যে আত্মা মানব দেহে, সেই পঞ্চ আত্মার ক্ষুধা থেকে। এই পঞ্চ আত্মাটা কি? বিবেক, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, শক্তি। এর থেকে তার ভিতরে প্রশ্নের উদ্ভব হয়, এবং প্রতিটা মানুষের এর থেকেই প্রশ্নের উদ্ভব হয়। আর এই
পঞ্চ আত্মা যতক্ষণ পরিতৃপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে প্রশ্ন করতেই থাকে। সে প্রশ্ন করবে আর আপনি মারফত বলে কাটিয়ে যাবেন, পাশ কাটিয়ে যাবেন, আপনি মহাগুরু সাজবেন, তাহলে তো হলো না। তাকে স্তরে স্তরে শিক্ষা দিন, এবং শিক্ষা দিতে খুব বেশি দিন সময় লাগে না। 2 থেকে 2.5 বছরের মধ্যে একটা মানুষকে শিক্ষা দেওয়া সম্ভব, সে যে বয়সেরই মানুষ হোক। আমরা সম্ভব করেছি। 2 থেকে 2.5 বছরের মধ্যেই আমরা সম্ভব করতে পেরেছি। এর জন্য 12 বছর, 24 বছর, 36 বছর লাগেনি। তো আপনারাও শিক্ষা দিন। সে তো শিখতে চায়, তাকে বাস্তবতার আলোকে বুঝিয়ে দিন, শিক্ষিত করে ফেলুন। তাহলেই তো আমাদের সমাজের সংসারগুলো বাঁচবে, সংসারগুলো বাঁচলে পরিবারগুলো বাঁচবে, পরিবারগুলো বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আপনারা মারফত গোপনের খেলায় মেতে যে মানুষগুলাকে অশিক্ষিত করে রাখছেন, কুসংস্কারাচ্ছন্ন করে রাখছেন, তত্ত্ববিদ্যায় ভরিয়ে রাখছেন, বিভোর করে রাখছেন, লাভ কি? তত্ত্বজ্ঞানীর 4 আনা পয়সার মূল্য নাই। যার বাস্তবতায় তিনি প্রদর্শন করতে অক্ষম, ওই তত্ত্ববিদ্যাকে আমরা 4 আনার মূল্য দেই না। আপনার তত্ত্ববিদ্যাকে আপনার জীবনের বাস্তবতায় আনতে হবে, তাহলেই আপনি পরিপূর্ণ গবেষক, নচেত নয়। তো সুতরাং সকলের প্রতি অনুরোধ, যারা এই শিক্ষা পেশায় আছেন, গুরু পেশায় আছেন, তাদের প্রতি আমার অনুরোধ যে যারা শিখতে চায় তাদেরকে শিক্ষা দিন। তাদের জীবনের এই মূল্যবান সময়গুলোকে আপনারা নষ্ট করিয়েন না। আর আপনাদের যদি কোনো জায়গায় ত্রুটি থাকে, সেগুলো আপনারাও শিক্ষা নিন, শিখে তাদেরকে শিখান। শুধু তাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করিয়েন না। একটা মানুষের মূল্যবান সময়, জীবনের মূল্যবান সময় যদি আপনি হেলায় ফেলায় নষ্ট করে দেন, এর দায় আপনাকে বহন করতে হবে, অন্য কেউ বহন করবে না। ওই লোকটা বহন করবে না, কারণ ও সরল বিশ্বাসে আপনাকে বিশ্বাস করে আপনার নিকটে এসেছে শিক্ষা নেওয়ার জন্য। আপনি তাকে শিক্ষা দিতে বাধ্য, যেহেতু আপনি আপনাকে নিজেকে দাবি করছেন যে আপনি শিক্ষক, আপনি গুরু, আপনি গুসাই, আপনি পীর, আপনি ফকির, অমুক তমুক। তো নিজে আপনি স্বেচ্ছায় ঘোষণা দিয়েছেন, আর ঘোষণা যখন দিয়েছেন তখন আপনি শিক্ষা দিতে বাধ্য। সুতরাং কাউকে ঠকিয়ে জীবনে নিজে বড় হওয়া যায় না। হয়তো ধন সম্পদ কিছুটা অর্জন করা যায়, কিন্তু জীবদ্দশাতেই তার খেসারত আপনাকে দিয়ে যেতে হবে এই ধরায়। আপনি শুধু মানুষকে ভোগাবেন, শুধু তাদের জীবনটাকে নষ্ট করে দিবেন, শুধু তাদের সময়গুলোকে নষ্ট করে দিবেন, এর জন্য আপনি ক্ষমা পাবেন না। বিষয়টি ভেবে দেখবেন, আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে অন্ধ বানিয়ে রাখবে, এটা কোনো বিবেক সম্পন্ন মানুষের কাজ না। সুতরাং মালিকের তরফ থেকে আমি আহ্বান জানাই আপনাদেরকে যে আপনারা প্রকৃত সত্যটা নিজে জানুন, অপরকে জানতে সাহায্য করুন, নিজে বাঁচুন, অপরকেও বাঁচান। আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের জীবনের মূল্যবান যে কালগুলো, সেই কালগুলো আমরা হেলায় ফেলায় হারিয়ে ফেলেছি।
যখন যে জিনিসটা আমাদের জীবনে শিক্ষায় প্রয়োজন ছিল সেই জিনিসটা আমরা পাচ্ছি না, বিধায় আজকে আমাদের সমাজে এই হযবরল। তো সকল শুভান্যদেহী শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই জীবনের মূল্যবান শিক্ষাটা গ্রহণ করুন। এটা কোনো পুঁথিবিদ্যার শিক্ষা না, এটা কোনো ইনস্টিটিউশনের শিক্ষা না, এটা গুরুবাদী চর্চা। আর এই চর্চাটা প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে, করা উচিত। আপনি আপনার জীবনের প্রয়োজনে আপনি এই বিদ্যা শিখতে বাধ্য। দুটো, একটা হলো দৃশ্যমান জগৎ আর একটা হলো অদৃশ্যমান জগৎ। অদৃশ্যমান জগৎ যেটা, সেটাই মালিকের। সেইখানকার প্রভাবগুলো থেকে বাঁচতে, আর জাগতিক বিষয় যেটা আছে সেটা থেকেও আপনার নিজেকে রক্ষা করে সঠিক পথে, এই অদৃশ্য এবং দৃশ্য উভয় পথে সঠিক পথে চলার যে বিধিবিধান, এটা আপনাকে শিখতেই হবে। এটা কোনো ইনস্টিটিউশনাল শিক্ষায় পাবেন না। এটা জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই কথাগুলো বিবেচনা নিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখে আপনারা প্রত্যেকটা মানুষ এই শিক্ষায় শিক্ষিত হন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। আমরা শান্তির জন্যই পৃথিবীতে এসেছি, শান্তি করার জন্য। আমাদের সুকর্ম, জীবনে সুকর্ম এবং কুকর্ম দুটাকে চিনে বেছে নিজেকে সুকর্মে নিয়োজিত রেখে শান্তি আনয়ন করে এই পৃথিবীতেই ভোগ করে যেতে পারলে আমাদের জীবন সার্থক। আমাদের এই ভবে আসার সার্থকতা এখানেই নিহিত। ওই মরার পরে বেস্তে স্বর্গ এ ভাবেন, এর চিন্তা করে কোনো লাভ নেই। ওখানে নেই কিছু, যা কিছু এই জীবদ্দশা। এখানেই কর্মফল, এখানেই ভোগ। সুকর্মের সুফল এখানেই ভোগ করবেন, কুকর্মের কুফল এখানেই ভোগ করবেন। মালিক দর্শনে বা এই বাঙালিয়ানা দর্শনে বাকির কোনো খাতা খুঁজে পাওয়া যায় না। মালিকের কোনো বাকি খাতা নেই যে আপনাকে পরবর্তীতে সেই বাকির খাতা খুলে আপনাকে দেওয়া হবে। সুতরাং একটু বিবেচনা করুন নিজের জীবনের প্রয়োজনে, অন্যের জন্য না, নিজের জন্য ভাবুন এবং এই শিক্ষা গ্রহণ করুন। এই অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের মঙ্গল হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় মালিক ভরসা। জয় জয় মালিক।